এক পক্ষ যখন সাজিয়ে গুছিয়ে জম্পেশ করে ঘর গুছুচ্ছে, ঠিক তার উল্টো দিকে অন্য পক্ষের ঘরে তখন একের পর এক আগুনের ফুলকি দেখা যাচ্ছে। থেকে থেকেই মিডিয়ায় সরগোল উঠছে, এই বুঝি গেল, তৃণমূল থেকে আসা ঝাঁকের কই বুঝি ঝাঁকেই ফিরে গেল, মুকুল রায় গেল, রাজীব বন্দ্যোপাধ্যায় গেল, সব্যসাচী দত্তও বুঝি গেল। আর রাজ্য বিজেপির এই গেল গেল রবের মাঝে যেভাবে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে ছেড়ে একাই দিল্লি চলে গেলেন, তাতে অনেকেই ভাবতে শুরু করেছেন এবার বুঝি দিলীপ ঘোষের খোদ রাজ্য সভাপতির পদটাই গেল। শুভেন্দু অধিকারীকে যেভাবে মোদি শাহ নাড্ডারা আলাদা করে দিল্লিতে ডেকে পাঠিয়ে একের পর এক বৈঠক করছেন, তাতে গেল গেল আওয়াজ যে উঠবে সে কথা বিজেপির তিন মূর্তি ভালো করেই জানতেন। এতে দিলীপ ঘোষ যে ফ্যাসাদে পড়বেন সেটাও তাদের জানা কথা। আর এই মুহূর্তে রাজ্য বিজেপিতে যা চলছে, দিলীপ ঘোষ বৈঠক ডাকার পরেও যেভাবে অনেকেই সেই বৈঠকে গরহাজির থাকছেন, তা নিয়ে মিডিয়ায় যে গল্পের গরু গাছে চড়বে সেটাও বেশ বোঝা যাচ্ছে। তাহলে কেন সেই জল্পনার আগুনে ঘি ঢেলে একা শুভেন্দু অধিকারীকেই দিল্লি ডেকে পাঠালেন মোদি শাহ নাড্ডারা? এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নটা যতটা না স্বাভাবিক, তার উত্তরে বিজেপির তরফে যে যুক্তি দেওয়া হচ্ছে তা ততটাই অস্বাভাবিক। বিজেপি নেতাদের কেউ কেউ বলছেন দিল্লিতে কোনো সাংগঠনিক বৈঠক নেই, তাই দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়নি। শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা, তাই তাকে আলাদা করে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি তৈরি হবে, সেই কমিটিতে কোন কোন বিধায়ক থাকবেন বা কারা চেয়ারম্যান হবেন তা ঠিক করতে হবে। সেসব আলোচনা করতেই শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা। আর শুভেন্দুবাবু যখন দিল্লি যাচ্ছেনই, তখন তিনি যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু এমন ব্যাখ্যা সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন, সহজে যে কারো হজম হচ্ছে না সেটা বলাই বাহুল্য। এমনকি রাজ্য বিজেপিরই বড় একটা অংশ এই সহজ ব্যাখ্যাকে সহজভাবে নিতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন ব্যাপারটাকে যতটা সহজ করে দেখানো হচ্ছে বা বলার চেষ্টা হচ্ছে ততটা কিন্তু মোটেও নয়। তাদের মতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্য কোনো মতলব নিশ্চয়ই আছে। তা না হলে যখন রাজ্য বিজেপি নেতাদের মধ্যে একে অপরের প্রতি সন্দেহ ক্রমশ বেড়েই চলেছে, সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে একা দিল্লি ডেকে পাঠানো হতো না। ব্যাপারটা নিশ্চয়ই অত্যন্ত গোপন। তা না হলে শুভেন্দুর সঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্বের বৈঠক তো ভার্চুয়ালি হতে পারত। বিধানসভা সংক্রান্ত ওইসব সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গেই বা শুভেন্দু অধিকারীর বৈঠকের কি প্রয়োজন? ফলে এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর একলা চলর নীতির পেছনে তাহলে কি কারণ থাকতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। প্রশ্ন বড়ই জটিল, বড়ই পেঁচালো, বড়ই আলো আধারী, কিন্তু তার মানে এতটা জটিল নয় যে এর কোনো দিশা কিংবা আলোর রেখা রাজনৈতিক বিশ্লেষকরা পাচ্ছেন না। বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে এক নম্বর কারণ হলো ভোটের আগে তৃণমূল থেকে আসা বেশ কিছু নেতাকর্মীদের ফের তৃণমূলমুখী হওয়া। কেননা যে নেতারা তৃণমূল ছেড়ে ভোটের আগে বিজেপিতে এসেছিলেন, তাদের বেশিরভাগকে বিজেপিতে নিয়ে আসার পেছনে হয় শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায়ের হাত ছিল। শেষের দিকে এই ব্যাপারে মুকুল রায়কেও টেক্কা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখন তারাই বিজেপিকে বিতর্কের মুখে ফেলে তৃণমূলে ফিরে যাওয়ার জন্য কাঁদুনি গাইতে শুরু করেছেন। এই অবস্থায় পুরো বিষয়টি সামাল দিতে কি করা উচিত তা তো শুভেন্দু অধিকারী সব থেকে ভালো বলতে পারবেন, তাই নয় কি? আর রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই বলছেন যে এই কারণেই শুভেন্দু অধিকারীকে একলা ডেকে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এটাও সত্যি যে চাপ পড়েছে মুকুল রায়ের ওপরেও, তাই মুকুল রায়ও এখন করোনার কোয়ারেন্টাইনে। নিন্দুকদের মতে আসলে গোসা ঘরে। শুভেন্দু অধিকারীকে একা দিল্লি ডাকার পেছনে দ্বিতীয় সম্ভাবনা হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটি কথা বলছেন।
তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে তৃণমূলের সাংগঠনিক ফেরবদল করে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলায় আরও ব্যস্ত না রাখা যায় তাহলে কিন্তু আগামী দিনে বিজেপির পথের কাঁটা আরও বাড়বে। আর তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বাংলায় ব্যস্ত রাখতেই শুভেন্দু অধিকারীকে দিল্লিতে এই তলব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে আজ হোক কাল হোক বিধানসভার অধিবেশন তো শুরু হবে, আর সেই অধিবেশনের শুরুতেই যে আমফান, ইয়াস কিংবা করোনার টিকা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দেনা পাওনা সংক্রান্ত ঝগড়া বা দুর্নীতির ঝড় উঠবে সেটাই স্বাভাবিক। দিলীপ ঘোষ আর যাই হোক বিধানসভায় তো সেই ঝড় তুলতে পারবেন না, তাই শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে আগেভাগেই সেই ঝড় কিভাবে সামাল দিতে হবে কিংবা সেই ঝড় কিভাবে তুলতে হবে তারই একটা ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে রাখতে চাইছেন মোদি শাহরা। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা শুভেন্দু অধিকারীর এই যে দিল্লি যাওয়া তার পেছনে আরও একটি সম্ভাবনার কথা বলছেন, আর সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের সরকারের আরও কিছু উইক পয়েন্ট খুঁজে বের করা। বন্ধুরা, আপনারা জানেন যে এরই মধ্যে নারদার ঢেউ অনেকটাই ঝিমিয়ে পড়েছে। ফিরহাদ, সুব্রত, মদন, শোভনরা এরই মধ্যে জামিন পেয়ে বাড়িতে সময় কাটাচ্ছেন। নারদার ভিডিওতে শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে। এই অবস্থায় সিবিআই যদি তদন্তের ফাঁস আরও বেশি শক্ত করে তাহলে তাতে বিজেপিরও দম বন্ধ হয়ে আসার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দিনে সেই অবস্থা যাতে না হয়, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, তার জন্য বিশেষ রণনীতির প্রয়োজন। আর সেই রণনীতি তৈরি করতে হলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের শুভেন্দু অধিকারীকেই প্রয়োজন, দিলীপ ঘোষকে মোটেও নয়। ফলে শুভেন্দু অধিকারীকে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে একাই দিল্লিতে ডাকবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন কথা হচ্ছে যে এত কিছুর পরেও বলতে হচ্ছে যে কারো যখন সময় খারাপ আসে তখন চারদিক থেকেই কিন্তু খারাপ ব্যাপার ঘটতে থাকে, এবং রাজ্য বিজেপির ক্ষেত্রে যেন সেই খারাপ সময়েরই নানা লক্ষণ দেখা যাচ্ছে। ফলে রাজ্য বিজেপির নেতাদের নানা কর্মকাণ্ড নিয়ে জল্পনা যেমন তৈরি হচ্ছে, একই সঙ্গে সেই জল্পনা উস্কে দেওয়ার মতো একাধিক ঘটনাও ঘটছে। এই অবস্থায় আগামী দিন কয়েকের মধ্যে রাজ্য বিজেপিতে যে একটা বড় রকমের ফেরবদল ঘটতে পারে বা ফেরবদল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই আশঙ্কাও কিন্তু করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই লাগাতার খবরের ওপর নজর রেখে চলেছেন রাজ্য বিজেপির এই যে উথাল পাথাল পরিস্থিতি তার উপরেও। আপনাদেরও নিশ্চয়ই এই বিষয়ে কোনো মতামত রয়েছে, আপনাদেরও নিশ্চয়ই কোনো যুক্তি আছে যে কেন শুভেন্দু অধিকারীকেই কেন একা ডেকে পাঠালেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আমরা বিশ্বাস করি আপনাদেরও সেই যুক্তি কিন্তু মোটেও উড়িয়ে দেওয়ার নয়। সুতরাং দেরি না করে আপনাদের সেই যুক্তিগুলো অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।